বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচশুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচশুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো তরঙ্গ। আমরা নবম শ্রেণীতে তরঙ্গ পড়েছি, আর ইন্টারমিডিয়েটে এর সাথে আরও কিছু ইনক্লুড হবে। সব মিলে আজকে ক্লাসটা খুব সুন্দর হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। পাশাপাশি যদি কোনো বিষয়ে প্রবলেম ফেস করো তাহলে আমাকে আবার কমেন্টের মাধ্যমে জানাবা। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের বিষয় হচ্ছে তরঙ্গ। আমরা জানি তরঙ্গটা হলো পর্যাবৃত্ত আন্দোলনের ফলে মাধ্যমের কণাগুলো যদি স্থায়ী স্থানান্তর না ঘটে, অর্থাৎ আমরা যদি বলি যে পর্যাবৃত্ত আন্দোলন বলতে এখানে আমরা পর্যাবৃত্ত গতি যেটা মনে করি যে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে, তো সেক্ষেত্রে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি স্থায়ী সমাধান না মানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার সময় এটা কি করবে, কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটবে না, কিন্তু শক্তি সঞ্চালিত হবে। তো স্থায়ী স্থানান্তর না ঘটলে শক্তি সঞ্চালিত হলে তাকে আমরা বলবো তরঙ্গ। যেমন আমার মুখের ভাষা হইতে পারে, পুকুরে ঢিল ছুটতে পারে, এইভাবে হইতে পারে, কত কিছু হইতে পারে, শব্দ হইতে পারে। তো চলো এবার আমরা আরও কিছু শিখি তরঙ্গের প্রকারভেদ। আমরা জানি তরঙ্গ দুই প্রকার। এক নম্বর হলো অগ্রগামী তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। তরঙ্গকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ, আর দুই নাম্বার হচ্ছে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য। অর্থাৎ আমরা যে অংশটা শিখব আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ আর লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা আর তরঙ্গটা কি শিখব, যে তরঙ্গ অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কি সমকোণে অগ্রসর হবে। অর্থাৎ আমরা যদি বলি যে তরঙ্গ কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সময় যদি তারা সমকোণে অগ্রসর হয়, তখন তাকে বলা হবে কি অনুপস্থ তরঙ্গ। অর্থাৎ আমরা যদি এইভাবে চিত্র দিয়া মেনশন করি তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। লক্ষ্য করো, এই মাধ্যমে অগ্রসর হওয়ার সময় তারা কি করবে, এভাবে সমকোণে অগ্রসর হবে। এই সমকোণে অগ্রসর হওয়াটা হচ্ছে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। আমি যাব সামনের দিকে, কিন্তু তার সাথে দেখো 90 ডিগ্রি কোণে আছে। এভাবে যদি 90 ডিগ্রি কোণে অগ্রসর হয় তখন তাকে বলা হবে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গটা হলো যে তরঙ্গ কোন একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সময় তারা পরস্পর সমান্তরালে অগ্রসর হয়। সমান্তরালে অগ্রসর হলে তাকে আমরা বলবো লম্বিক তরঙ্গ। তাহলে আমরা চলো সমান্তরাল তরঙ্গ লম্বিক তরঙ্গটা দেখি। লম্বিক তরঙ্গটা হবে এরকম, কোন একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সময় এভাবে যাবে, যেভাবে যাবে প্রসারিত সংকুচিত অংশ। অর্থাৎ এই তরঙ্গটা সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত এবং তারা পরস্পর সমান্তরালে আছে। এভাবে যদি মনে করো প্রসারিত হয় সংকুচিত হয়, প্রসারিত হয় সংকুচিত হয়, এভাবে যদি হয়, অর্থাৎ অগ্রসর হওয়ার সময় তারা কি করবে, পরস্পর সমান্তরালে অগ্রসর হবে, তখন তাকে বলা হবে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ।
তাহলে মোটামুটি আমরা একটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম, সেটা হলো তরঙ্গ সম্বন্ধে। চলো আমরা আরেকটা তরঙ্গ শিখি। আরেকটা তরঙ্গ, সেটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ। আমরা অগ্রগামী তরঙ্গ শিখার আগে আমরা জানি যে অগ্রগামী তরঙ্গটা হলো যে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন তরঙ্গ অগ্রসর হবে তখন সমান কম্পার সমান তরঙ্গ দৈর্ঘ্য মানে বিস্তার প্রায় কাছাকাছি যদি থাকে এবং কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যদি অগ্রসর হয় তখন তাকে বলা হবে অগ্রগামী তরঙ্গ। অর্থাৎ একটা তরঙ্গ যদি এভাবে আমরা সম্মুখ দিকে অগ্রসর হতে থাকি এভাবে, এই অংশটা হচ্ছে আমাদের তরঙ্গ। অর্থাৎ কি তরঙ্গ? অগ্রগামী তরঙ্গ। লক্ষ্য করো, তরঙ্গটা যত সামনের দিকে অগ্রসর হবে তখন তার বিস্তারের মান আস্তে আস্তে কমতে থাকবে। বিস্তারের মান কমতে কমতে এক সময় কি হবে? বিলীন হয়ে যাবে। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তোমরা ইতিমধ্যে কলেজের রুটিন পেয়েছো, তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা। এই জন্য আমরা কিছু শর্টকাট টেকনিক অবলম্বন করি যাতে তোমাদের জন্য সহজ হয়। আমরা আসলে এইগুলো ক্লাস করতে গেলে আমাদের অনেকগুলো ক্লাস দরকার, যেহেতু আমাদের পরীক্ষা এসে পড়েছে। সেজন্য আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে যেন ভালো কিছু শেখা যায়। তো এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আর অগ্রগামী তরঙ্গের আমরা প্রথমেই প্রতিবেদন না দিয়ে সরাসরি আমরা কি করে যাই? রাশিমালা চলে যাই। অগ্রগামী সমীকরণের রাশিমালা হলো y = a sin 2π/λ bt - x। এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন এই সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারি? আমি আগে আবার বলি, এটা কিন্তু একটা প্রতিবেদনের অংশ। আমরা প্রতিবেদনটা আজকে না শিখি, আমরা অগ্রগামী তরঙ্গ থেকে কিভাবে গাণিতিক টার্ম করা যায় এটা আমরা দেখব। ধরা এখানে তোমার বলে দিব যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিবে এরকম প্রশ্নের মধ্যে। এটা তো আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণের মান বসাইলাম। তোমার প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া থাকবে এরকম একটা মান, যে আমরা কি লিখতে পারি? y = তুমি লিখবা, মনে করো আমরা অনেকগুলো মানে লিখতে পারি। আপাতত আমরা একটা মান নিয়ে করি। ধরো 0.5 sin, তারপর 200t, তারপর আসছে মনে করো 0.4x। এরকম একটা মান তোমার দিয়ে দিল। এটা কিন্তু দিবে না, তোমার দিবে এইটা। এরকম একটা সমীকরণের একটা মান দিবে, দিয়া তোমাকে বলবে যে এই সমীকরণটা যদি SI এককে প্রকাশ করা হয় অথবা CGS এককে প্রকাশ করা হয়। আমরা আমাদের মানে বোঝানোর জন্য বা সহজ করার জন্য আমরা SI এককে নেই। SI এককে প্রকাশ করা হয় এবং বলা হবে এই সমীকরণ থেকে কি কি বার করবা? বিস্তার, তারপর তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, তরঙ্গের বেগ, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক ইত্যাদি যদি বলা হয় যে এই সমীকরণ থেকে আমরা কি করব? বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, তরঙ্গ বেগ, তারপর কৌণিক কম্পাঙ্ক, এগুলো যদি বের করতে বলে তাহলে তুমি কিভাবে বের করবা একটু লক্ষ্য করো। তো এগুলো সবগুলো কি করতে হবে? SI এককে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে। প্রথমে তুমি কি লিখবা? প্রথমে তুমি লিখবা দেওয়া আছে। প্রথমে এইটা লিখবা যে দেওয়া আছে। দেওয়া আছে দিয়া এই সমীকরণটাকে একটা সমীকরণের মাধ্যমে মানে 1 নং সমীকরণের মধ্যে প্রকাশ করবা। তারপর এটার আলোকে তোমার লিখতে হবে আমরা জানি। এই লাইনটা হবে নিচে লিখবা আমরা জানি। আমরা কি জানি? এই সমীকরণের আলোকে আমরা লিখব y = a sin 2π/λ bt - x। এটাকে আমরা 2 নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। সবচেয়ে সহজ হলো তুমি যদি এটার সাথে তুমি মিলে লিখতে পারো। আমাদের অগ্রগামী তরঙ্গের আরও কয়েকটা সমীকরণ আছে, আমরা একটা সমীকরণ নিয়ে করব, তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। তখন আমরা কি করব? এই সমীকরণটা লক্ষ্য করো, এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করবা। অর্থাৎ 1 ও 2 হতে আমরা 1 এবং 2 হতে কি পাই একটু লক্ষ্য করো?
সাইনের আগে আছে এ, সাইনের আগে আছে 0.5, তাহলে আমরা এ সমান 0.5 মিটার লিখতে পারি, অর্থাৎ বিস্তার। আবার লক্ষ্য করো, টি এর আগে আছে বি, টি এর আগে আছে 200, অর্থাৎ বি সমান 200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বেগ, তরঙ্গের বেগ। আর কিছু লেখা যায় কিনা জানি না। তাহলে আমরা এই অংশটা বের করলাম। আবার আমরা যদি আরেকটু লক্ষ্য করি, দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে এক্স এর আগে কি আছে 0.4, তাহলে আমরা এখানে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো এখানে কি আছে ওমেগা টি, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমরা যে ওমেগা টি সমান 200 টি, অর্থাৎ এখানে আরেকটা সমীকরণ তুমি প্রকাশ করতে পারবা, সেটা হলো ওমেগা টি। রাখো আমরা একটু কাজ করে নেই। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা বিস্তার বার করলাম, তরঙ্গের কি করলাম, বেগ বার করলাম। আচ্ছা, এখন সাইন, আচ্ছা আমরা এটা নেই। তাহলে আমরা মোটামুটি এখান থেকে বের করলাম বিস্তার, তারপরে হচ্ছে তরঙ্গ, বেগ। আবার আমরা ওমেগা টি সমান, এখানে অংশটাকে আমরা ওমেগা টিও প্রকাশ করতে পারি, ওমেগা টি সমান 200 টি, অর্থাৎ ওমেগা টি সমান হচ্ছে 2π/t সমান সমান 200 টি। এখানে টি আছে, তাহলে এই টি আর এটি ব্যানিশ করে দাও, এই পাশে টি এই পাশে টি ব্যানিশ করলে 2π/t সমান হচ্ছে 200। তাহলে আমরা টি সমান 2π/200, আমরা এখানে একটা মান বের করতে পারি, পর্যায়কাল। আবার পর্যায়কাল বের করার পর এটা একক হবে সেকেন্ড, তোমরা বার করে নিবা। আবার কম্পাঙ্ক F = 1/t, অর্থাৎ এই যে টি এর মানটা এখানে বসায় দিলে তোমার কি আসবে, এই মানটা যদি এখানে বসাও তাহলে তোমার হার্টস আসবে, হার্টস। তাহলে আমরা এই সমীকরণ থেকে পর্যায়কাল বের করলাম, কম্পাঙ্ক বার করলাম, অর্থাৎ এই মানটা এখানে বসায় দিলে হার্টস আসবে। তোমার এককটা তুমি দেখে নিবা কত হয়। অর্থাৎ এখানে আমরা এই সমীকরণে 2π/200 দ্বারা ভাগ করবা, ভাগ করলে একটা মান আসবে, এটা হচ্ছে সেকেন্ড। আবার 1/t, এই টি এর মানটা যখন এখন এখানে বসাইবা, বসানোর পরে এখানে একটা কম্পাঙ্ক একক হবে, অর্থাৎ কম্পাঙ্কের একক হ্রাস। তাহলে আমরা আবার এটাও লিখতে পারি, আমরা যেহেতু আগের অংশ বেগ বার করছি, বিস্তার বার করছি, তাহলে বি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা = b/f। তাহলে আমরা বি এর মানটা এফ এর মানটা বসালে আমরা এখান থেকে কি করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারি। তাহলে আমরা বিস্তার বার করলাম, তরঙ্গের বেগ বার করলাম, পর্যায়কাল বের করলাম, কম্পাঙ্ক বের করলাম, তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম। আরেকটা বিষয় সেটা হলো কৌণিক কম্পাঙ্ক, যেটা বলেছিলাম। তাহলে কৌণিক কম্পাঙ্ক কি, ওমেগা সমান 2π/t। তাহলে টি এর মানটা আমরা এখান থেকে নিয়ে এই মানটা বসায় দিলে আমরা এখান থেকে কি করতে পারি, কৌণিক কম্পাঙ্কের মানও বের করতে পারি। এটা হলো আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। চলো এবার আমরা স্থির তরঙ্গের সমীকরণটা নিয়ে আলোচনা করি। আমাদের অনেক সময় অঙ্ক দিব, তোমার অঙ্কটা হবে এরকম যে স্থির তরঙ্গ কাকে বলে। তুমি স্থির তরঙ্গটা হবে এরকম, সমান কম্পাঙ্ক, সমান বিস্তার, সমান তরঙ্গ দৈর্ঘ্য। লক্ষ্য করো, একটা কণা বা একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর, আরেকটা কণা বিপরীত দিকে অগ্রসর আছে। তাহলে এটার বিপরীতটা এখানে সমান কম্পাঙ্ক, সমান বিস্তার, সমান তরঙ্গ দৈর্ঘ্য যদি সামনে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়, তখন যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থির তরঙ্গ। সাধারণত আমরা স্থির তরঙ্গটা হয় পুকুরে ডিল ছুড়লে দেখা যায়, পুকুরে যখন আমরা ডিল ছুড়ব
তখন এই ডিলটা কি করবে, পানির মধ্যে পড়লে সমানভাবে চারদিক দিয়ে ছড়িয়ে পড়ে, সংকোচন এবং প্রসারণ সমান হয় দেখে এখানে যেখানে উৎপন্ন হয় কি করে, সেখানে আমাদের কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন এখানে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা অলরেডি অগ্রগামী তরঙ্গ সমীকরণ শিখেছিলাম। এবার আমরা একটা স্থির তরঙ্গ সমীকরণ লিখি, এ কস 2π/λ। তারপরে আমরা কি লিখবো, শুধু বিটি লিখব। তোমরা যদি লক্ষ্য করে দেখো, আমরা অগ্রগামী তরঙ্গ সমীকরণের মধ্যে লিখেছিলাম a sin 2πλ bt - x, আর এখানে লিখছি a cos 2πλ btx। এখানে লব্ধি বিস্তার যদি তোমার এখানে মানে তোমার এখানে বলা হইতেছে যে কোণের মানের যদি কোনো ব্যবধান না থাকে, অর্থাৎ এখানে দশা কোণ যেটা বা দশা ধ্রুবক বলা, দশা কোণের মান যদি কোনো পরিবর্তন না হয়, শুধু একটা মান থাকে, তখন এই ধরনের কোণাকে বলে স্থির তরঙ্গ। আর যদি ব্যবধান থাকে, অর্থাৎ এখানে a sin 2πλ bt - x যদি থাকে, তখন তাকে বলা হবে অগ্রগামী তরঙ্গ। সব ঠিক আছে, অগ্রগামী তরঙ্গ সামনের দিকে অগ্রসর একসময় বিলীন হয়ে যাবে, আর স্থির তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে এভাবে অগ্রসর হইতে একসময় যেখানে উৎপন্ন হবে সেখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা একটা স্থির তরঙ্গ সম্বন্ধে একটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম। আমরা আসলে আমাদের ক্লাসে মানে পরীক্ষার সময় এসে পড়েছি, তো এই জন্য আমরা আসলে ওইভাবে চাচ্ছি না যে থিওরিক্যাল পরে আমরা গাণিতিক টার্ম দিয়ে আগাই। তোমরা আজকে ক্লাসটা যারা করবা ইনশাল্লাহ ভালো করবা আশা করি। এবার হচ্ছে আমরা পরের অংশটা নিয়ে আসি, তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলটা নিয়ে আমরা একটু কাজ করি। আমরা ইতিমধ্যে তীব্রতা সম্বন্ধে ধারণা নেই। তীব্রতা হলো কোন একটা মাধ্যমের মধ্যে দিয়া যখন একক সময়ে লম্বভাবে যে পরিমাণ শব্দ বা তরঙ্গ কি করবে, অগ্রসর হবে। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তরঙ্গ বা শব্দ অগ্রসর হবে তাকে তার তীব্রতা বলা হয়। আর আমরা তীব্রতার ক্ষেত্রে জানি তীব্রতা হচ্ছে বিস্তার বর্গের সমানুপাতিক। বিস্তারটা হচ্ছে তীব্রতা, আই হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা বিস্তারটা জানি যে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলা হয়। তো বিস্তারের বর্গের সমানুপাতিক হবে তীব্রতা। এখানে তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে। সাধারণত আমরা যারা এই তোমার তবলা, যেটা আমরা জানি তবলার যে অংশটা থাকবো সংকুচিত, অর্থাৎ তবলার যদি এরকম ছোটো জায়গা থাকে আর ঢোলের অংশ থাকে বিশাল বড়, তো তবলার অংশ তুমি যখন নক করবা বা আঘাত করবা, তখন এখানে যে শব্দটা হবে ঢোলের শব্দ তার চেয়ে অনেক বেশি গুণ বৃদ্ধি পাবে, কারণ এখানে বিস্তারের মান বেশি আর এখানে তোমার ঢোলের বিস্তারের মান বেশি আর তোমার এখানে তবলার বিস্তারের মান কম। এই জন্য বিস্তারের মান বেশি হলে জোরালো শব্দ হবে আর বিস্তারের মান কম হলে জোরালো শব্দ কম হবে। তখন এবার আমরা চলো নিয়ে আসি তীব্রতা লেভেল। আমরা জানি তীব্রতা লেভেল হচ্ছে বিটা সমান 10 log I/I0। এটাকে আমরা কি বলতে পারি, তীব্রতা লেভেল বলতে পারি। অর্থাৎ এখানে আমরা সহজভাবে শিখবো। এখানে একটু লক্ষ্য করে দেখো, এই সমীকরণে আমরা এখানে প্রবাহ মাত্রা আই আর হচ্ছে I0 লেখানো হয়েছে। অর্থাৎ এই I0টা হচ্ছে প্রমাণ তীব্রতা 1 × 10⁻12 Wm²। আর এখানে তীব্রতার মানটা তোমার দিয়ে দিতে পারে, এই মানটা মুখস্থ। অর্থাৎ তুমি যখন অঙ্ক করতে যাবা তীব্রতা লেভেলটা হলো বিটা, তিনটা মান তোমার জানা থাকলে তুমি এই টাইপের অঙ্ক করতে পারবা। তোমার কোন একটা বস্তুর তীব্রতা আই, প্রমাণ তীব্রতা 1 × 10⁻12 Wm², আর এখানে যে তীব্রতার লেভেল। তোমার যদি বলা হয় যে কোনো একটা শ্রেণীকক্ষের তীব্রতা দেওয়া থাকে, সাপোজ তোমার একটা শ্রেণীকক্ষের তীব্রতার মান যদি দেওয়া থাকে 1 × 10⁻8 Wm², এই মানটা কিন্তু তোমার দেওয়া থাকবে না প্রমাণ তীব্রতা। তোমার এই তীব্রতা লেভেলের সম্পর্কের সমীকরণ হলো বিটা সমান 10 log I/I0। এখানে আইটা হচ্ছে তীব্রতা, যে কোনো শ্রেণীকক্ষের তীব্রতা হতে পারে, তোমার হল রুমের তীব্রতা হতে পারে, বাতাসের শব্দের বেগের তীব্রতা হতে পারে,
হর্ন বাজানোর তীব্রতা হতে পারে, যে কোনো একটা তীব্রতার লেভেল এটা এই মানটা তোমার দিয়ে দিতে পারে অথবা মান বার করতে পারে। আমাদের এই অংশে আমরা কি করব, এই মানটা দিয়ে দিছি যে কোন একটা শ্রেণীকক্ষের তীব্রতার লেভেল যদি বা তীব্রতা যদি বলা হয় 1 × 10⁻8, আর প্রমাণ তীব্রতা তোমার দিল, তোমার এটি লিখতে হবে। যদি না দেওয়া থাকে তাহলে তুমি মুখস্থ করে নিবা 1 × 10⁻12 ওয়াট/মিটার স্কোয়ার। তাহলে তোমার যদি প্রশ্ন করা হয় যে ওই শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত, তাহলে তুমি কি করবা, সরাসরি মান বসা দিলে তোমার অঙ্ক হয়ে যাবে আশা করি। এই মানটা হলো 1 × 10⁻8 আর 1 × 10⁻12। এই একটা মান বসালে তোমার যে এককটা হবে এটা হবে ডিবি, অর্থাৎ ডেসিবেল। তীব্রতা লেভেল একক হচ্ছে ডেসিবেল। তুমি এইভাবে মান বের করতে পারো যে এখানে শ্রেণীকক্ষের তীব্রতা, প্রমাণ তীব্রতার এদের অনুপাত্রে লগারিদমকে তীব্রতা লেভেল বলা হয়। এটা যদি সংখ্যাতে পড়ো, তাহলে আমরা আবার তো সংখ্যাটা না পড়ি, আমরা গাণিতিক নামে ধরি। তাহলে I/I0 সমান I/I0 লগ আর এখানে 10। এই মানগুলো বসালে তুমি যে মানটা পাবে এখানে ডেসিবেল হবে, ডেসিবেল একক। আমরা বিভিন্ন রাশির একক থাকে, এখানে ডেসিবেল হচ্ছে এটা। আর অনেক সময় তোমার এরকম দিয়ে দিবে যে তীব্রতার লেভেলের মান দেওয়া থাকলো, প্রমাণ তীব্রতা তুমি মুখস্থ লিখবা। তখন যদি বলা হয় যে তীব্রতার লেভেল হচ্ছে তোমার 80 ডেসিবেল, তাহলে ওই শ্রেণীকক্ষের তীব্রতা তুমি অনায়াসে মান বের করতে পারবে এই সমীকরণ থেকে। অর্থাৎ এখানে এই মানটা বসালে তুমি এই মানটা আশা করি বের করতে পারবা। তাহলে এই অঙ্কটা অনেক সহজ, আমরা ইনশাল্লাহ ভালোভাবে পারবো। ছোট একটা অঙ্ক এবং এই অঙ্কগুলো বেশিরভাগ সমাধান আমাদের পরীক্ষার মধ্যে দেয়। এবার আমরা নিয়ে আসবো বিট, স্বরকম্পন বা বিট। স্বরকম্পন বা বিট হলো জানা কম্পাঙ্কের সাথে যখন অজানা কম্পাঙ্ক আমরা কি করি, তুলনা করে বা একসাথে একত্র করি, তো প্রতি সেকেন্ডে আমাদের কি করে একটা বিট উৎপন্ন হয়। অর্থাৎ একক সেকেন্ডে বা একক সময়ে কম্পাঙ্কের পার্থক্যকে আমরা কি বলতে পারি, বিট বলতে পারি। তখন এই ক্ষেত্রে আমরা বিটটাকে লিখতে পারি এভাবে যে এখানে n সমান, এখানে তুমি n দিয়েও প্রকাশ করতে পারবা, আবার এই f দিয়ে প্রকাশ করতে পারবা। অর্থাৎ এটাও লিখতে পারবা f1 ± f2। সহজ অঙ্ক, এটার অনেক জটিল করার কিছু নাই। তুমি যদি বিটের অঙ্ক করতে চাও, এটা হচ্ছে তুমি যদি n আর f একই জিনিস, আমি n দিয়ে প্রকাশ করতে পারি, f দিয়ে প্রকাশ করি। তো আমার সুবিধার জন্য আমি এটা নিয়ে করি। এখানে f1 f2 আর হচ্ছে n, তোমার তিনটা সমীকরণের মানে সমীকরণের তিনটা অংশ থেকে তোমার দুইটা মান অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে অজানা কম্পাঙ্ক, এটা হচ্ছে জানা কম্পাঙ্ক, আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা। তোমার এই তিনটা মানের যে কোনো একটা মান দেওয়া থাকবে না, বাকি মানটা তুমি বের করে নিবা। তাহলে তুমি যদি মনে করো যে স্যার অজানা কম্পাঙ্কের মান এত আছে, জানা কম্পাঙ্কের মান আমি জানি, অজানা কম্পাঙ্কের মানটা সাধারণত আমরা জানি না। আমাদের বিটের নিয়মই হলো জানা কম্পাঙ্কের সাথে অজানা কম্পাঙ্ক কি করে তুলনা করা। তাহলে আমরা ধরো অজানা কম্পাঙ্কের মানটা তো আমরা জানি না, কিন্তু জানা কম্পাঙ্কের মান যদি জানি যে স্যার 10 হার্টজ, 15 হার্টজ, 20 হার্টজ, 100 হার্টজ, আমরা জানা কম্পাঙ্কের মান জানি এবং 10 হার্টজ যখন থাকবে তখন প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যাটা আমাদের জানা থাকবে। তো জানা থাকলে আমরা অজানা কম্পাঙ্কের মানটা কী করতে পারি, বের করতে পারি। তো আমরা এই সমীকরণ থেকে বের করব। এখানে একটা বিষয় আছে, তুমি যখন বইটা পড়বা দেখবা এখানে বর সংখ্যা বৃদ্ধি করলে কম্পাঙ্কের সংখ্যা হ্রাস পায়, আবার বর সংখ্যা কমাইলে কম্পাঙ্কের সংখ্যা বৃদ্ধি পায়। এই শর্তগুলো একটু দেখে নিবা, তাহলে তুমি আশা করি অঙ্কটা করতে পারবা। অর্থাৎ দুইটা কম্পাঙ্কের একটা কম্পাঙ্ক তো তোমার জানা কম্পাঙ্কে থাকবে, আর অজানা কম্পাঙ্কের মানটা তুমি নির্ণয় করবা, আর প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা তোমার দেওয়া থাকবে। এখানে ইয়াটা থাকবে, প্রবলেমটা হতে পারে এরকম যে তুমি যদি এই কী করবা, জানা কম্পাঙ্কের তোমার যদি বর সংখ্যাটা বৃদ্ধি করো, অর্থাৎ ওইটার মধ্যে মোম লাগাই দাও, তাহলে বর সংখ্যা বৃদ্ধি পেলে কম্পাঙ্কের সংখ্যা হ্রাস পাবে। আবার যদি মনে করো যে স্যার যেটা আছে এটা আমি শিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে দিলাম, তাহলে আগের থেকে বরটা হালকা হলো, তো বরটা হালকা হলে কিন্তু এখানে কম্পাঙ্কের সংখ্যা বৃদ্ধি পাবে। আশা করি তুমি এইভাবে তুমি দেখে অঙ্কগুলো কি করতে পারবা, অঙ্কগুলো বিটের অঙ্কগুলো অনেক সহজে কী করতে পারবা, তোমরা করতে পারবা। এবার আমাদের আজকের অংশের শেষের একটা বিষয় আমরা নিয়ে আসি, সেটা হলো টানাতার। তোমরা টানাতার সম্বন্ধে যারা পরিচিত পড়ছে আর যারা পড়ো না তারা একটু খেয়াল করো, আমরা টানাতার দিয়ে কি করতে পারি। অর্থাৎ একটা তারকে যখন আমি দুই পাশ দিয়ে টান টান করি, এভাবে চিত্রতে লক্ষ্য করো, এটা হলো টানাতার।
অর্থাৎ এই পাশে একটা আংটা, এখানে একটা আংটা দিয়ে যদি আমি এই তারটাকে এভাবে রাখি, এভাবে দেওয়ার পরে যদি আমি এখানে বিট উৎপন্ন বা কম্পাঙ্ক দিয়ে দিই, তাহলে তারটা এরকম এভাবে দুলতে থাকবে। এটাকে যদি আমি এবার নক করি, নক করলে এটা কি করবে, কাঁপতে থাকবে, দুই পাশ দিয়ে কাঁপতে থাকবে। এই কাঁপলে এটাকে টানাতার বলা হয়। আবার অনেক সময় আমরা এভাবেও লিখতে পারি যে একটা এরকম একটা লম্বা একটা তোমার একটা টান নিলাম, এভাবে লম্বাটা টান নিয়ে এভাবে বেঁকে দিলাম, এভাবে বেঁকে দিয়ে ছেড়ে দিলে দুই পাশ দিয়ে এভাবে দুলতে থাকবে। আবার লক্ষ্য করো, এভাবে তারটাকে আমি ঠিক এভাবে বেঁকে দিলাম, বেঁকে দিয়ে যখন ছেড়ে দিলাম তখন দুই পাশটা কী করবে, দুলতে থাকবে। এটা হইতে পারে, অথবা আমরা আমাদের মা বোনেরা যখন যে ইয়াতে কাপড় লারে যে তারটা টান থাকে, তখন একটা দড়ি যদি এমন এইভাবে ইয়ে করো, তাহলে দুই পাশ দিয়ে এভাবে দুলতে থাকবে। এই দুলতে থাকাটা হচ্ছে টানাতার। তো আমরা টানাতারের সমীকরণটা একটু লক্ষ্য করি। আমরা টানাতারের সমীকরণে সরাসরি চলে যাই 1/12 √T/m। এটা দিয়ে করতে পারবা, অর্থাৎ এটা দিয়ে করা যায়। আর অনেক কোনো বইয়ের মধ্যে এখানে মাইকো দিয়ে দেয়, মাইকো দিলে এটাই ভালো হয়, কারণ এম দিলে এম এর বড় এম, আবার প্রতি একক আয়তনের বড় এম, তাহলে সেক্ষেত্রে এটা তুমি প্রবলেম ফেস করতে পারবা। এটা দিয়ে করলে স্ট্যান্ডার্ড। এখন এটা কোনটা কি, টানাতারের ক্ষেত্রে তোমার এখানে বিষয়টা খুব সহজ। এই সমীকরণটা নিয়ে তেমন বলার কিছু নয়, তিনটা সমীকরণ আলাদা আলাদা করে জোড়া দিলে এরকম একটা সমীকরণ পাওয়া যায়। তুমি যেটা করবা, এটা হচ্ছে কম্পাঙ্ক, এনটা হচ্ছে কম্পাঙ্ক, টিটা হচ্ছে টানাতারের তোমার এখানে টান, তারের টান বলা হয়, আর এটা হচ্ছে একক দৈর্ঘ্যের বর, আর এলটা হচ্ছে তারটার দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা এখানে 4টা বিষয় যদি ধারণা নিতে পারি, তাহলে আমার মনে হয় তুমি অঙ্কটা করতে পারবা, যে কোনো অঙ্ক। অর্থাৎ এখানে কম্পাঙ্ক এন, টিটা হচ্ছে টানাতার বা টান, এটা বলে দিব, আর এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ধরো একটা তারের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বা 2 মিটার হতে পারে, 2 মিটার জন্য একক দৈর্ঘ্যের ভর যত হয়, মানে ভরে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে বলা হয় একক দৈর্ঘ্যের ভর। তখন তুমি কি করতে পারবা, এটা বের করতে পারবা। তাহলে আমরা আমরা একটা গাণিতিক টার্ম করি, তাহলে গাণিতিক টার্ম করলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবা। চলো একটা অঙ্ক করি। ধরো একটা তারের আমি প্রশ্নটা একটু পড়ি, তোমরা প্রশ্নটা মিলে নাও, কারণ লিখতে গেলে আমাদের একটা সময় দরকার হবে। একটি সুশলাকা তারের দৈর্ঘ্য হয়েছে কত, 80 সেন্টিমিটার, এবং তারটাকে যদি তারটির সাথে সমসুর সম্পন্ন, মানে যে তারটা থাকবে এটা সমসুর সম্পন্ন, অর্থাৎ তারটা এখানে কি করবে, শব্দ উৎপন্ন করবে। আর তারের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার কমানো হয়, তখন তারের কম্পাঙ্কের মানটা 8 সেন্টিমিটার 8 হার্জ, মানে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার কম্পাঙ্ক কমানো হলে, তখন তোমার এখানে কী হবে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য যখন কমানো হবে, তখন তার কম্পাঙ্কের মান 8 হার্জ বৃদ্ধি পাবে। তাহলে সুশলাকার কম্পাঙ্কের মান বের করতে বলবে। আমি আবার বলি প্রশ্নটা, যে একটি সুশলাকা 80 সেন্টিমিটার দীর্ঘ টান দেওয়া তারের মধ্যে দিয়ে যখন সমসুর থাকবো, তখন তার দৈর্ঘ্য কত হবে, 5 সেন্টিমিটার কমালে তার কম্পাঙ্কের মান 8 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে সুশলাকা কম্পাঙ্কের মান কত? তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা লিখলাম, লেখার পর আমাদের এখানে খেয়াল করতে হবে তারটার দৈর্ঘ্য কত বলা হয়েছিল, এল এর মানটা হচ্ছে, তুমি ভালো করে যদি প্রশ্ন পড়ো 8 সেন্টিমিটার হবে। আর আমাদের এখানে তারটাকে বলা হয়েছিল কি, যে 5% কমালে তার দৈর্ঘ্য কত, 8% বৃদ্ধি পাবে। তাহলে কম্পাঙ্কের মান হবে 8 যোগ কত, এন। যত আমাদের কম্পাঙ্কের মানটা কি হবে, যে 5 সেন্টিমিটার কমালে কম্পাঙ্কের মানটা কত বৃদ্ধি পাবে, আমাদের কম্পাঙ্কের মানটা বাড়বে 8 হার্জ বৃদ্ধি পাবে। তাহলে 8 হার্জের মান হবে এটা। তাহলে আমরা একটু কাজ করি, সুন্দর করে অঙ্কটা করি, সুন্দর করে করি। অঙ্কটা অগোছল হলে তুমি ভালো করে বুঝতে পারবে না। প্রথমে তুমি লিখবা দড়ি সুশলাকার কম্পাঙ্ক এন হার্জ দড়ি। আমরা এটা ধরে নিলাম সুশলা কম্পাঙ্ক এন হার্জ। তাহলে 8 সেন্টিমিটার কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক এন হার্জ, আর 80 সেন্টিমিটার তারের কম্পাঙ্কের মান হবে
হবে n হার্টজ। আচ্ছা, এবার আমরা জানি n সমান 1/12 t/m। এমন একটা মান আমরা কি করতে পারি, বের করতে পারি। যেহেতু আমাদের এল এর মান বলা হয়েছিল 80 সেন্টিমিটার, তাহলে 80 সেন্টিমিটার আমরা লিখব। তাহলে n সমান 1/2 ইন্টু 80 সেন্টিমিটার t/m। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আবার পরে আমাদের শর্ত ছিল যে 5 সেন্টিমিটার যদি কমানো হয় তাহলে কম্পাঙ্কের মানটা কত হবে, এই 8 হার্টজ বৃদ্ধি পাবে। তখন আমাদের দ্বিতীয় শর্ত হবে 8 যোগ n, অর্থাৎ আমাদের এখানে দ্বিতীয় শর্ত হবে কত সেন্টিমিটার কমানো হবে, কমালে আমাদের মানটা বৃদ্ধি পাবে 5 সেন্টিমিটার কমালে। তাহলে আমাদের এখানে এই 80 সেন্টিমিটার থেকে যদি 5 সেন্টিমিটার কমায় তাহলে হবে আমাদের 75 সেন্টিমিটার। অর্থাৎ আমরা শর্তের মধ্যে বলেছিলাম যে দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার কমায় তো 80 থেকে 5 সেন্টিমিটার কমালে 75, আর কম্পাঙ্কের মানটা কত হবে, অর্থাৎ এটা যোগ হবে, আমাদের মানটা হবে কম্পাঙ্কের সাথে কত 8 সেন্টিমিটার বেড়ে যাবে। তো এটা আমরা বেড়ে দিলাম। তো এখন সমীকরণ ধরলাম আমরা 2, কারণ সমীকরণ 1 এবং 2 নংকে যদি আমরা ভাগ করি বা অথবা 2 নং ভাগ 1 1 ইন প্লাস 2 নংকে যখন আমরা 1 নং দ্বারা ভাগ করবো তখন আমাদের এই কম্পাঙ্কের একটা মান বাড়বে। তুমি আশা করি অঙ্কটা করতে পারবা। আমি আবার বলে মনে করিয়ে দিই, সেটা হলো যে প্রশ্নটা অনুযায়ী যদি আমরা করি 80 সেন্টিমিটার তারা কম্পাঙ্কের মান যদি n হার্টজ আমরা ধরে নিলাম, স্বাভাবিকভাবে আমরা n = 1/12 t/m লিখলাম। লেখার পরে আমাদের তারের যে দৈর্ঘ্য ছিল 80 সেন্টিমিটার লিখলাম, একটা সমীকরণ ধরলাম। দ্বিতীয় শর্ত ছিল যে তারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করলে কমালে কম্পাঙ্কের মান 8 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, তো লিখলাম। তো এই শর্ত এটা যখন ভাগ করবা এই টিএম কেটে যাবে, তাহলে এই nn থেকে যোগ বিয়োগ করলে তুমি এখানে কম্পাঙ্কের একটা মান কি করতে পারবা, বের করতে পারবা। তো আল্লাহর অশেষ রহমত আমরা মোটামুটি একটা ভালো ক্লাস নিতে পেরেছি। তোমরা আজকের ক্লাসটা যারা দেখছো তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর তোমাদের পড়া বলতে কি আমাদের যত 26 তারিখ থেকে পরীক্ষা, তোমরা ইনশাল্লাহ আগামীতে যদি আমি আরেকটা ক্লাসের সুযোগ পাই তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আর তোমরা আজকের যে টপিকসটা পড়ানো হয়েছে এই টপিকস পড়ানোর উপর থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা এই টপিকসগুলো দেখবা। এখন তরঙ্গ চ্যাপ্টারটা করতে গেলে আমার মিনিমাম 3 থেকে 4টা ক্লাস দরকার ছিল, যেহেতু আমাদের এই দায়বদ্ধতা ছিল, এই জন্য একদিনে শেষ করতে পারছি। তোমরা বলতে পারো যে স্যার একদিনে এত বড় একটা চ্যাপ্টার কেমন শেষ করলেন, আসলে কিছু করার নাই। আমি তোমাদেরকে যে একটা ধারণা দিলাম এই ধারণার উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। তোমরা ইনশাল্লাহ চেষ্টা করো আনসার দিতে পারো কিনা, ইনশাল্লাহ পারবা। মোটামুটি আধা ঘন্টার মধ্যে একটা ভালো ক্লাস নেওয়া হয়েছে। আর পাশাপাশি এরপরে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।